ম্যাজিক। এবার আমার টুকটাক কিছু ডিজাইন করব। ডিজাইন বলতে হেডার, ফার্স্ট অফ অল হেডার। অ্যান্ড হেডার আমরা ইমেজের একটা জায়গা নিয়েছিলাম না, কিন্তু আমাদের কাছে কোনো ইমেজ নাই। তো আমরা টেস্ট করার জন্য, ডিজাইন করার জন্য, ক্লায়েন্ট এখনো আমাকে লোগো দিচ্ছে না, ইমেজ দিচ্ছে না। আরে বাবা দিবে তো, একটা ইমেজ দিবে, তাই না? গোবর তো আর দিবে না। যেহেতু ইমেজ দিবে, ইমেজটা কেমন হতে পারে ওটা আপনি প্লেস করে রাখেন, নিজস্ব কিছু ইমেজ বানান, যে ইমেজ হেয়ার 12x12 ইমেজ হেয়ার, 600x200 ইমেজ হেয়ার, এরকম ইমেজ বানান, মানে সেগুলো দিয়ে আপনি স্ট্রাকচার করে করে রাখবেন। তো আমি এগুলো সাজেশন দিচ্ছি ঠিকই, কিন্তু আমি নিজেও তো এগুলো মেনটেন করি না। তো সেক্ষেত্রে আমি IUBAT-র একটা লোগো নেই, কি বলেন? হ্যাঁ, এই যে IMAG-তে ক্লিক করলে চলে আসবে। আয় বাপ, এরকম কা? ও লোড হয় নাই, লোডিং। কোনটা নিব? 25 ইয়ার্স নেই। তাহলে এটা আমি কোথাও সেভ করে রাখি, আপাতত ডেস্কটপে সেভ করি। এটার নাম দিয়ে হচ্ছে IUBAT লোগো। এইগুলা ইমেজের নামও কিন্তু সুন্দর করে দেওয়া উচিত, হ্যাঁ, এইভাবে অথবা এইভাবে, কারণ এগুলোর উপরেও কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। অনেকে যদি ইমেজ টিমেজ সার্চ দেয় এগুলোর উপরেও, তো সব কিছুই ইম্পর্টেন্ট। শুধু লোগো বা ওই টাইপের নামটাম দেওয়া থেকে আমরা মানে বিরত থাকবো, সুন্দর করে দিব সব। এখন এইখানে যেহেতু এই ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে কিছু ইমেজ টিমেজও আমি ইউজ করবো, ওই জন্য আমি অ্যাড নিউ ফোল্ডার করে এটার নাম দিয়ে হচ্ছে ইমেজেস নামে একটা ফোল্ডার অ্যাড করে রাখি। ঠিক আছে, আজকের ক্লাস অনেকের কাছে বোরিং লাগলেও একটু ধৈর্য ধরে থাকেন, কারণ অনেক কিছু গোছায় যাবে। তো এখানে আমরা বলবো অ্যাড এক্সিস্টিং আইটেম। আমরা ডেস্কটপে গমনপূর্বক ওই IUBAT লোগোটা নিয়ে আসি। ওকে, এবার আমি সোর্সে যাই। এটার সোর্সে গিয়ে লাভ নাই, আমার মাস্টারে যাইতে হবে, তাই না? কারণ মেইন ডিজাইনটা মাস্টারে। তাহলে মেইন ডিজাইনগুলো মাস্টারে যাইতে হবে, এটাও আমি জানতাম না, আজকে জানা হলো। কিরে তুই না সাজেকে এখানে কি? হ্যাঁ, এই ইমেজটার আমরা এখনই সাইজ ফিক্সড করে দিতে পারি। সাইজ ফিক্সড করলে শুধু হাইট অথবা শুধু ওয়াইড দিব, যেটা দিয়ে আমার ডিজাইন করতে সুবিধা হয়। যে ওয়াইডটা মেজারমেন্ট করছে আমি এটাই দিব, তাহলে হাইটটা প্রপোর্শনালি নিয়ে নিবে। প্রপোর্শনাল বোঝেন তো, ওই রেশিওটা ঠিক রাখবে। আর দুইটা যদি দেন হয় বাইটটা হয়ে যাবে, না হয় চ্যাপটা হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে দিব কি দিব না, কারণ এটা তো আমরা CSS থেকে ডিজাইন করবোই। তাহলে কে বলতে পারবেন এখানে দিব কি দিব না? দিলে কি হবে, না দিলে কি হবে? এইখানে যদি না দেই, যারা ফার্স্ট টাইম লোড করতেছে অথবা যাদের একটু কানেকশন ছিল, তাদের শুরুতে ইমেজটা এত বড় আসবে, পরে CSS লোড হলে অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এখন কার ইন্টারনেট স্লো এটা বলে লাভ নাই, আপনারই ইন্টারনেট স্লো হবে, একটু এদিক ওদিক যান। তখন আপনি একটা ওয়েবসাইটের জঘন্য রূপ দেখলে বা মেকআপ ছাড়া একটা ওয়েবসাইটকে দেখে ফেললে কেমন লাগবে, তাই না? ওকে, আপনাদের কারই যেন স্ট্যাটাস দেখলাম, একজন দিছে যে বান্ধবের হলে যে আমরা, আর একজন আবার স্ট্যাটাস দিছে বান্ধবীর তো হলো তোমাদের কি আটা, মানে কাউন্টার রিকাউন্টার চলতেছে আপনাদের মানে গ্রুপেরই, কিন্তু নাম মনে নাই, বাট স্ট্যাটাস মনে আছে আমার। ওকে, তাহলে অবশ্যই আমরা এখানে একটা ইনিশিয়াল ওয়াইড দিয়ে দিব। তাহলে এটার ওয়াইড আমরা লোগোটা কত বড় চাচ্ছি, এই মেজারমেন্টটা আমিও ঠিক ওইভাবে বলতে পারবো না, আমি 100 পিক্সেল দিয়ে দিলাম। তবে আপনি যখন কাজ করবেন 3-4টা ওয়েবসাইট ডিজাইন করার পর আপনার একটা মেজারমেন্ট চলে আসবে। আবারও বলি, ক্যালকুলেটিভ হবেন। আপনারা সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ার, আপনার যদি ডিজাইন কনসেপ্ট ভালো থাকে, হাতে এঁকেও 2-3টা একটা পেন্সিল নিয়ে অনেকে সুন্দর একটু এঁকে ফেলতে পারে, সেটা একটা প্রতিভা। বাট ওইটা আপনি কোর্স করে শিখতে পারবেন না, অতএব ওইটার পিছিয়ে সময় নষ্ট করবেন না। আপনি এখানে ক্যালকুলেশন শিখবেন, কত পিক্সেল বাই কত পিক্সেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, পলিজন, এই টাইপের হিসাবগুলো শিখবেন, এটাতে জোর দিবেন। এটা শেখার বিষয়, প্রতিভা শেখার বিষয় না। পুরো পেজটা কি 1000 পিক্সেল থাকে? থাকতে পারে বিভিন্ন, এটার অ্যান্সার পরে দিচ্ছি, এখন দিতে অপারগ। তাহলে এটার ক্লাস হেডার, এটার একটা ইমেজ আছে এবং আর একটা ডিভ রাখছি। ওই ডিভের ভিতর আবার একটা H1 আছে, একটা P আছে। H1 এর ভিতর P না, H1 এর বাইরে। তাহলে H1 আর P হচ্ছে সিবলিং, ভাই বোন, কারণ তাদের প্যারেন্ট সেম। ওকে, আর ইমেজ আর এই ডিভ হচ্ছে এরাও একই প্যারেন্টের। তাহলে এই ডিভের ভিতর একটা ডিভ আছে, এই ডিভটা আবার আর একটা ডিভের ভিতর আছে যেটা সেন্টার ডিভ, সেই ডিভের ভিতর অন্য আরও ডিভ আছে।
অন্য আরও ডিপ আছে। তাহলে এই ডিপ আর এই ডিপ এরা আবার ভাই বোন, এই ডিপের সাথে এরা ভাস্তা ভাগনা যেটাই বলেন। তাহলে এই যে ডম অবজেক্ট মডেল খুব একটা ক্লামজি না, বোঝা যায় কে কার ভিতরে আছে। তো এগুলো ট্যাব দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, যেমন আমি নিজেও অ্যাডজাস্ট করতে পারি নাই, এবার করতেছি। ঠিক আছে, আমি জানি আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ছোট ভাই মনে করে এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, তাই না? আমি কি ভুল জানি না ঠিক জানি? ভুল ঠিক। এবার আমরা সিএসএস ফাইলটাতে যাব, বেসিক কিছু ডিজাইন করব। বেসিক ওয়াল্লাহ কে জানে হাসে নাই, খুশি হয় নাই, এই জন্য এই অবস্থা হয়েছে। এবার হবে, আসবে। ভিজুয়াল স্টুডিও মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে। তাহলে হেডডুস টেডডুস এগুলো না রাখি, এইচ ওয়ান এগুলো না রাখি। বডিতে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা। তাহলে বডিটা কি টোটাল পেজটার একদম ব্যাকগ্রাউন্ড যেটা, সেই কালারটা হবে। সেই কালারটা আমরা সলিড কালার নিতে তো কোনো কথাই নেই, তাহলে তার বলার কিছু ছিল না, তাই না? লিখে দেন একটা লাল মিয়া সবুজ ভাই যা খুশি। বাট আমরা সলিড কালার চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু গ্লাস ইফেক্ট, মানে গ্রেডিয়েন্ট ইফেক্ট। সেক্ষেত্রে আমরা যদি হ্যাশ চাপি এখানে যাই, এখানে অপাসিটিটা আমরা কমাই দিতে পারি। সেক্ষেত্রে কালার যেটা হবে RGBA আলফা, তার মানে এখানে ট্রান্সপারেন্সি লেভেলটাও বলে দেওয়া যাবে। এখন এটাও আমি চাচ্ছি না, আমি চাচ্ছি শেড, মানে গ্রেডিয়েন্ট শেড যেটা লাল তল শুরু কালো দিন শেষ, লাল থেকে শুরু কালো দিয়ে শেষ, এই টাইপের গ্রেডিয়েন্ট কালারগুলো আছে না। এখন এগুলো আসলে আমি পারি না, এটার জন্য 4-5 লাইন লিখতে হবে। কিন্তু এইটা তো পারি যে কোথায় গিয়ে আপনারা পাবেন, ঠিকানা তো জানি, তাই না? সেক্ষেত্রে সুন্দর একটা সাইট আছে, সেই সাইটটা হচ্ছে কালার, হ্যাঁ জিলা, কালার জিলা বিভাগ চাই। সবাই বিভাগ চায়, তো কালারও তো জিলা, এটাও বিভাগ চাই। গ্রেডিয়েন্ট জেনারেটর, হ্যাঁ ভিডিওতে আছে, সাইটটা খুঁজে বের করবেন, খুঁজে না পাইলে আমার দোষ নেই। কোন ধরনের শেপ চান? ও আমি তো সুন্দর কালার নিব এইটা, এবং এখানে কালারটা চেঞ্জ করে দিব। হইলো বেশি, আমার কি, আমার তো বেশি লাগতেছে না, আমার তো খুব ভালো লাগতেছে। এখানে বিভিন্ন জায়গায় আরো পয়েন্ট নিতে পারবো এবং আরো অনেকভাবে অ্যাডজাস্ট করতে পারবো। এমনিতেই যথেষ্ট জঘন্য হয়েছে, আর দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আমরা কপিতে ক্লিক করি। ওকে, এবার আমরা এখানে এসে বডির ভিতর এইটা বাদ পেস্ট করে দিই। তো আমি আশা করি এত জঘন্য না, আপনারা একটু সুন্দর কালারটা বাছাই করবেন। তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। হেডারে এসে আমরা কি করব, হেডারের হাইট 120 পিক্সেল ফিক্সড করে দিছি, তাই না? ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা নেই একটা আলফা ট্রান্সপারেন্ট। ভাই ওরে ডাকে আনে একটা কাজ করে, সবার মাথায় একটু দিয়ে যাক, তাহলে পরে এটার সহ্য হবে, এটার এত অসহ্য লাগবে না। তাহলে কালার, শুধু কালার, শুধু কালার, কালার যে কোনো একটা কালারের উপর ক্লিক করবেন অথবা কালার নেবেন। তখন এই যে অপাসিটি দিবেন না, এই যে অপাসিটি এটা দিবেন না, অপাসিটি দিলে RGBA হয়ে যাবে। এই কালারটা চুজ করলাম। ওকে, অপাসিটিটা 85-90 এই পর্যন্ত এনাফ, তাহলে ইফেক্টটা বোঝা যায়। ওকে, আর হেডারে আর কি করব, ওইটা পরে করি। এবার হেডারের ভিতরে একটা ইমেজ আছে না, এখন যদি IMG দিয়ে আমি ডিজাইনটা চেঞ্জ করি, একটা প্রবলেমে পড়বো। যত জায়গায় ইমেজ হবে সেম ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে, কারণ এটা একটা ট্যাগ। এই জন্য আমি বলি যে ডট হেডার ক্লাসের ভিতর যে ইমেজ ট্যাগ থাকবে সেইটা কি হবে, সেটার আমরা হাইট বলে দিব 100 পিক্সেল। ওকে, এখন যেহেতু হেডারটার একটা হাইট আছে 120, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি, তখন আবার এখানে এসে চেঞ্জ করতে হবে। এই জন্যে প্যারেন্টের হাইট যাতে সে নিয়ে নেয়, এই জন্য আমি এখানে ইনহেরিট বলি। এইটা যার আন্ডারে আছে তার হাইটটা সে নিয়ে নেবে, তাহলে আমার আর ঝামেলা নাই। আমি শুধু এক জায়গায় চেঞ্জ করলে ওর ভিতরে যত এলিমেন্ট আছে এগুলোর হাইট অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর ডট হেডার, বাই ডিফল্ট যে ডিপগুলো আছে এই ডিপটা তো পুরো জায়গা নিয়ে নিবে, ইমেজ আসবে উপরে আর এই ডিপটা আসবে নিচে, এরকম একটা হয়ে যাবে। তাহলে হেডার ক্লাসের ভিতর যে ডিপটা থাকবে সেটা আমরা কি করব, সেটার ওয়াইড আমরা 600 পিক্সেল করে দিব। ঠিক আছে, আপাতত
কোম্পানি প্রচার বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা হোয়াইট করে দিই, পরে মুছে দিব, কথা দিচ্ছে প্রাণ, পরে মুছে দিব। আর ইমেজের একটা বর্ডার দিব। বর্ডার মানে হচ্ছে থিন মানে পাতলা, সলিড মানে একটা দাগ শুধু, আর কি যেন কালার সিলভার। এবার শুধু এতটুকু দেখব। অনেক সময় আমরা বিল্ড করব, রান করব, সিএসএস যেটা চেঞ্জ করছি সেটার ইফেক্ট দেখব না ব্রাউজারে। এটা হয় কি, ব্রাউজার সবসময় সিএসএসটাকে ক্যাশ করে রাখে, তোর ওটা তো ডাউনলোড করছে আবার কেন, আমি যে আপডেট করতেছি বারবার, এটা সবসময় তার মাথায় নাও থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এই সমস্ত ফাইল, যত এক্সটার্নাল ফাইল আমরা ইউজ করব, সেই ফাইলের উপর অবশ্যই রাইট ক্লিক করব, প্রপার্টিজে গমন করে কপি টু আউটপুট ডিরেক্টরি, এটা প্রথমবারই নিবে, ডু নট কপি লেখা আছে, এটা আমি বলে দিব কপি অলওয়েজ, কোনো রিস্ক নিব না। কপি ইফ নিউয়ার দেওয়া সবচেয়ে ভালো, যে চেঞ্জ হলে কপি হবে, আদারওয়াইজ আগেরটাই থাকবে, বাট আমি কপি অলওয়েজ দিয়ে দিব, ভাই সবসময় তুই কপি হ। এবারও যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ওই ব্রাউজারে গিয়ে 3-4 বার আমাদের রিফ্রেশ দিতে হবে। হ্যাঁ, কারণ রিকোয়েস্ট বা কোনো ইনপুট না থাকলে ব্রাউজার করে কি আর যায় না, ওইটাই ক্যাশ হয়ে থাকে সার্ভারটার বা রাউটারে, ওইটাই ইয়ে হয়ে যায়। এটা সমস্যা না, ভিতরে ডিপ বাড়লে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এটাকে আমরা ইগনোর করি। তো আমি দেখি যে ডিপটা 600 দিয়ে ডিপটা অনেক নিচে নেমে গেছে না, হাইট 120, ইমেজ ওই অনুযায়ী নিচে, বাট নিচে পড়ে গেছে কেন? কারণ রুম ছোট, কিন্তু ভিতরে আপনি অনেক বড় এন্টেনা রাখছেন, জানলা দিয়ে বের হয়ে গেছে। এখন সব এন্টেনা বলতে খারাপ কিছু বুঝছে নাকি সব তো মানে কিছু না বোঝে তাকে ইংলিশটা ধরে দিতে হয়, তাই না? ওকে, রেডি? এখানে আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি। তো এইখানে আমার একটা ইম্পর্টেন্ট কোড লিখতে হবে, সেটা হচ্ছে হেডারের ভিতর যা আছে এইগুলার ভিতরের কন্টেন্টগুলো ওভারফ্লো হলে কি হবে। আমি এগুলোকে 120ই থাকবে, ভিতরের কন্টেন্ট হিডেন হবে, বাইরে গেছে ওরা দেখা যায় না, ঠিক আছে, ওর ভিতরে থাকবে। এইটা করতে পারি আমরা হিডেন দিয়ে। আমরা স্ক্রল দিতে পারি। আমি এখানে যেটা করব, ওভারফ্লো হিডেন দিয়ে দিব। আপাতত আমি চাচ্ছি, কোম্পানির প্রচারের জন্য চাচ্ছি যে ভিতরে যে আইটেমগুলো যতগুলো হবে, আচ্ছা আমি বলে দিই, থিওরিটা বলে দিই। এখন আমি চাচ্ছি ভিতরের কন্টেন্ট যত বড় হবে, হেডারও তত বড় হবে, পরে এটা আমি ঠিক করে দিব। এখন আমরা এটা শুধু বোঝার জন্য। সেক্ষেত্রে অবশ্যই হাইট 120 পিক্সেল দেওয়া যাবে না, না দিয়ে আপনাকে যেটা বলতে হবে মিনিমাম হাইট 120 পিক্সেল, এর চেয়ে ছোট হবে না। আর হাইট আমরা দিব হচ্ছে অটো, ব্যাটারি চালিত অটো না, অটোমেটিক্যাল। তাহলে এখানে আমরা মিন হাইট দিছি আর হাইট অটো, কারণ ভিতরের আইটেম অনুযায়ী এটা ওভারফ্লো হিডেন না দিলে হবে না। যখন আমি হাইট অটো দিছি আর ওভারফ্লো হিডেন দিছি, তখন ভিতরের আইটেমগুলো যখন বাড়তে থাকবে, সে ওই অনুযায়ী হাইটটা তার বাড়াইতে থাকবে। ওকে, এবার বিল্ড করি। বারবার দেখতে পারবো না, ডিবাগ করতে অনেক সময় লাগে, ওই জন্য জাস্ট পেজটার উপর রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজার, আয় বাবা আব্বা আয়। তো আমরা দেখতেছি যে আমার হেডারটা কিন্তু ঠিক আছে। এর আগে যেটা হয়েছিল, হেডারের আইটেমগুলো বের হয়ে যাওয়ার কারণে এরা ফুটারের উপর চলে আসছিল। তো বাকিগুলো আমরা না তাকাই, শুধু হেডারে তাকাই। এটার ওয়াইড 100, তাই না? এবং এটার ওয়াইড 600, তারপরেও এরা আলাদা চলে গেছে, পাশাপাশি আসে নাই। এটার কারণ হচ্ছে বাই ডিফল্ট ডিপ বা এই এলিমেন্টগুলো পুরা ডিসপ্লেটা নিয়ে নিবে, বাই ডিফল্ট এদের ডিসপ্লেটা ব্লক। এই জন্য এখানে আপনার একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে যেহেতু ইমেজটার ডিসপ্লে
চেঞ্জ করবেন, তাহলে আইএমজি ডিসপ্লেটা হবে না, ডিসপ্লে না সরি, ফ্লোট কোন দিকে ভেসে থাকবে, এটার ফ্লোট হবে হচ্ছে লেফট, এবং এটার ফ্লোট কি হবে, এটার ফ্লোট এখন যদি আমি রাইট দেই তাহলে এক কোনায় তুমি আর এক কোনায় আমি, মাঝখানে ওই যে নদী বয়ে যাবে, সমুদ্রও বয়ে যাবে, তো সেক্ষেত্রে এটাকে আমরা লেফট দিয়ে দিই। তাহলে ডানে কত ফাঁকা থাকলো সেটা আমার দেখার বিষয় না, বাট এই দুটো তো অ্যাডজাস্ট থাকলো একসঙ্গে। তো এই বেসিক কিছু জিনিস আপনাদের দেখা দিচ্ছে যাতে ডিজাইন করতে প্রবলেম না হয়, যদিও অনেকে আমার চেয়ে এগুলো ভালো জানেন, সেটা আবার এখানে বললেন না ফুটায়, আমি টিচার মানুষ না। এখন এই দুটা যদি লেগে থাকে আপনি এটার মার্জিন লেফট দিতে পারেন অথবা এটার মার্জিন রাইট দিতে পারেন, এভাবে আপনি অ্যাডজাস্ট করেন। তো আমরা দেখতেছি এই ডিপটার একটু মানে অ্যাডজাস্টমেন্টের সমস্যা আছে, বলতে এটার হাইটটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমার হেডারের ভিতর যে H1 আছে সেটার লাইন হাইট কমাই দিতে হবে, প্যারাগ্রাফের লাইন হাইট কমাই দিতে হবে, কমাই দেওয়া হাইটটা এখানে আনতে হবে, এখানে অ্যাডজাস্ট করতে হবে। যদি একটু কমে যায় আপনি এই ডিপটার হাইট এটা সমান করে দিবেন বা হাইটটা ইনহেরিট করে দিবেন। বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় তো ভালো, না বোঝা গেলে আরও ভালো। এবার আমি জাস্ট ফুটারটা কোনো রকম ঠিক করব, আর হচ্ছে মাঝখানের মেনু আর কন্টেন্টটা কোনো রকম ঠিক করবো যাতে দেখা যায় অ্যাটলিস্ট, এখন তো জঘন্য লাগতেছে। তাহলে হেডারটা আমি কপি করে এটা ফুটারে দিয়ে দিই। যদিও এইভাবে লেখাটা ঠিক না, এইভাবে লেখাটা ঠিক না, যেহেতু এটা কন্ট্রোল থেকে পাবে ওই জন্য আমি একটু দুষ্টামি করে এইভাবে লিখছি। এটা ওভারফ্লো হিডেন টিডেনের কিছু দরকার নেই, হাইট অটোর কোনো দরকার নাই, মিনিমাম হাইট টেটেরও কিছু নেই, এখানে আমি অত ঝামেলা না। তাহলে হেডার আর ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার সেম। এখন এটা যদি আমি বিল্ড করে দেখি, দেখার আগে আমাকে অবশ্যই সাইড ডট মাস্টারে গিয়ে ফুটারে অ্যাসাইন করতে হবে ক্লাস ফুটার। একবার বিল্ড করে আমি ওখানে রিফ্রেশ করে দেখি, তো এত সময় লাগলে কেমনে হয়। হ্যাঁ, তো হেডারের পরপরই ফুটার চলে আসছে, মাঝখানে কন্টেন্ট অল্প হলে ফুটার কন্টেন্টের শেষেই শেষ হবে। অনেকে আবার এটা পছন্দ করে না, আর আমার যেই ডিভাইসে হোক যাই হোক ফুটার নিচে থাকবে, তাই না? তো ফুটার যদি ফিক্সড নিচে রাখতে চাই সেক্ষেত্রেও একটা কাজ করা যায়, যেটা একটু হলেও আমাদের জানতে হবে। সেক্ষেত্রে ফুটারে এসে আমরা পজিশনটা বলে দিব অ্যাবসোলুট, মানে তুমি ওই যে ফ্লো একটা পর আর একটা ওইভাবে পজিশনটা নিবে না, অ্যাবসোলুট পজিশন নিবে। অ্যাবসোলুট পজিশন বলে দিতে হবে। লেফট ব্রাউজারের যেটুকু এরিয়া আছে ওটা লেফট থেকে সে নিবে হচ্ছে 0 পিক্সেল, একইভাবে ডান সাইড থেকে সে নিবে 0 পিক্সেল, মানে আলটিমেটলি আমি বলে দিলাম এই মাথা থেকে ওই মাথা। আর যেহেতু এটা আমি নিচে রাখবো তাহলে বটমেও নেবে সে 0 পিক্সেল, তাহলে নিচে। টপার বলার দরকার আছে? 3 দিকে বলছি, টপ যেহেতু বলে নেওয়ার হাইট 50 পিক্সেল পর্যন্ত নিবে। বোঝা গেছে নাকি? বোঝা গেছে। ওকে, এইটাতে একটা প্রবলেম হবে, যখন কোনো কিছুর পজিশন আমরা অ্যাবসোলুট করে দিই তখন অন্যগুলো এর নিচ দিয়ে উপর দিয়ে ফ্লো হয়ে যাবে, আর কন্টেন্টে যখন শেষের 3-4 লাইন মুছে যাবে না, ফুটারের নিচে পড়ে যাবে না, তাহলে কন্টেন্টে আবার করতে হবে কি, নিচে গ্যাপ রাখতে হবে। এখানে আমরা কত করছি 50 পিক্সেল, তাহলে কন্টেন্টে মিনিমাম 50 পিক্সেল প্যাডিং রাখতে হবে অথবা মার্জিন রাখতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে প্যানিক হওয়া চলবে না। আমি এমন স্টুডেন্টে দেখছি কোনোভাবে সে ফন্টের কালার হোয়াইট করে দিছে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট, এখন তার মাথা খারাপ হয়ে গেছে, স্যার আরগা গেছে, আর কিছু বুঝি না, সিলেক্ট করলে আয় নইলে আয় না। হ্যাঁ, তো সিম্পল ব্যাপার, জাস্ট আবার ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ফন্ট কালার সেম হয়ে গেছে। এরা কিন্তু আর ডিজাইন করলাম না, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার সরাই দিতে হবে। তারপরে এই ইমেজটাতে কিছু কারুকার্য করা যায় ওইটা একটু দেখাবো যদি আপনাদের অনুমতি থাকে। এটা আবার নিচে চলে আসছে, তারপরে এটা ফিক্সড নিচেই থাকবে। সেমভাবে হেডার যদি ফিক্সড উপরেই করতে চাই, এটা আর মুখস্থ করা হয় না ভাইয়া, এটা একটু মাফ করতে হবে, এটা আর আজকে মুখস্থ করি নাই, অন্য কোনো দিন। ঠিক আছে, তো এই গেল। এখন আমরা কি যেন বলছিলাম একটু আগে, ইমেজটা একটু কারুকার্য করি। তাহলে এই ইমেজেই আসি, ইমেজে এসে এটার আমরা অপাসিটি ঠিক করে দিই। তাহলে এখানে বলেই দিছে অপাসিটি কেমনে কি হবে, কেমনে কি হবে।
9 এটা যেন কেমনে সেট করে তাই কি তো এটা ভালোভাবে করলে তো হয় ধমক দিলি কেন খামারটা অর্ধেক দিক এটা আমার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে যে যখন ইমেজটাতে হুবার হবে যখন ইমেজটাতে হুবার হবে তাহলে এখানে একটা ইভেন্ট দেই আমি কই হুবার ওই কই হবার আচ্ছা একই কথা তখন আমি চাচ্ছি এটা কি হবে কি হবে যখন মাউসের কার্সর যাবে ওর উপর যখন মাউসের কার্সর ওর উপর যাবে কালার চেঞ্জ হবে ট্রান্সফর্ম এটা ট্রান্সফর্ম হবে ট্রান্সফর্মে অনেক ইফেক্ট আছে এগুলো আপনি দিয়ে ট্রাই করতে পারেন হ্যাঁ এটা ট্রাই করতে পারেন আমি এটা জাস্ট ঘুরাবো ঘুরাইতে গেলে আমি যদি উল্টা দিক দিয়ে ঘুরাই তাহলে -360 ডিজি লিখে দেওয়া লাগবে আর আমি সোজা ঘুরাইতে চাই তাহলে 360 এখন এটা তো জাস্ট ঘুরবেই আমি বুঝবো কেমনে মুহূর্তের মধ্যে ঘুরে যাবে আমি টেরি পাবো না এই জন্য এখানে আমি একটা দিই হচ্ছে ট্রানজিশন এখানে ইস ইন আউট এরকম একটা ইফেক্ট বাকি ইফেক্টও দিয়ে দেখতে পারেন আমি এটা দিলাম আর এইটা এই ঘটনা ঘটবে 1 সেকেন্ড ধরে ঠিক আছে এখানে আপনি যদি ইমেজটা চান যে অপাসিটি আছে ধীরে ধীরে ওটা ডিপ হবে সেটাও করতে পারেন একটা লেখা কালো থেকে লাল হবে 1 সেকেন্ড ধরে সেটাও করতে পারেন তাহলে এখানে কালো এখানে এসে বলবেন কালার রেড তাহলে ওই 1 সেকেন্ড ধরে কালো থেকে লালে ট্রান্সফর্ম হবে ঠিক আছে তো এই ইফেক্টগুলো দিয়ে একটা অ্যানিমেশন ভাবও নিয়ে আসা যায় তারপরে ইমেজটা আপনি রাউন্ডও করতে পারতেন সেক্ষেত্রে ওইটার বর্ডার রেডিয়াস একদম পুরো রাউন্ড করতে চাইলে 50% যদি ওটার হাইট 200 হয় তাহলে বর্ডার রেডিয়াস আপনার দিতে হতো 100 তাহলে একটু অপাসিটি আসছে 50% বোঝা যাচ্ছে এবং ধরার সাথে একবার ঘুরে আসছে তো এরকম অনেক ধরনের ইফেক্ট যাওয়া যায় সিএসএস দিয়েই একটা লেখা যে একটা কোম্পানি মাল্টিমিডিয়া তো এম লেখাটাই সুন্দর একটা লোগো করে দিতে পারবেন আপনি সিএসএস দিয়ে এটা হয় কি তারা একটা খুশি হবে তার লোগোটা সুন্দর বা এখানে আসলেই বিভিন্নগুলো নড়াচড়া করতেছে দেখতে যে কারো ভালো লাগবে তো এগুলোতে একটু নজর দিবেন আমি দিতে পারতেছি না থ্যাংক ইউ এবার আমার হেডার ফুডারের মাঝখানে যে থাকবে সেই শয়তানটার আমি নাম দিই মেইন এখন পেজ যত চাপটাই হোক যত বড়ই হোক পেজটার মেইন যে কন্টেন্ট থাকবে সেটার ওয়াইড আমি দিতে চাচ্ছি 1100 পিক্সেল এখানে মনে হয় 11 পিক্সেলও বড় লাগবে আমি 1000 পিক্সেল দিই এটা জাস্ট একটা এক্সাম্পল আর কিছু না আর যেটা দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার আমি এইটা দিব কিন্তু অপাসিটিও দিব মানে হালকা সিলভার ওকে এর ভিতরে আইটেমগুলো যাতে একটু পরে শুরু হয় বা আচ্ছা এগুলো পরে করা যাবে প্যাডিং মার্জিং আপনারা ভালো বোঝেন এটা বলে লাভ নাই এখন আমরা সাইড ডট মাস্টারে আসি তাহলে মেনুগুলা কই হ্যাঁ এই ডিপের ভিতরে হ্যাঁ এই ডিপের ভিতরে মেনু আর কন্টেন্ট তাই না ওকে তাহলে এই ডিপের ক্লাস আমরা দিয়ে দিই হচ্ছে মেইন আর এই ডিপের ক্লাস আমি দিই হচ্ছে মেনু আর এই ডিপের ক্লাস দিই হচ্ছে কন্টেন্ট এগুলো আমি আর ডিজাইন করতেছি না খামাখা সবাই বিরক্ত হচ্ছে গালিগালাজ করতেছে মনে মনে শিখেতে এসে গালি খাও আসে নাই এখন কন্টেন্ট ইস্যুটা একটু সহ্য করতেই হবে ASP.NET একশো ওই জন্য বলছিলাম ডিজাইন করলে সাবলাইম টেক্সট কোড অথবা ড্রিম ওয়েভার খুব ফার্স্ট ডিজাইন করে তারপরে এখানে কপি পেস্ট করবে এখানে আমার যেটা করতে হইতো যে মেইনটার মিনিমাম হাইট আমি দিলাম 300 পিক্সেল আর ওভারফ্লো দিয়ে দিলাম হচ্ছে মেথু হেডেন একইভাবে কন্টেন্টেরও মিনিমাম হাইট এবং ওভারফ্লো এইভাবে দিতে হবে তাহলে একটা স্ট্যান্ডার্ড হাইট সে নিবে অত দেখতে জঘন্য লাগবে না ওই যে চলে আসছে এবার আর রিফ্রেশ করতে হয় নাই মেনুগুলা
হুবার বা অ্যানিমেশন, গোল করা, রাউন্ড করা, 3 কোণার চেয়ে করা, 6 কোণার চেয়ে করা, সব করতে পারবেন সিএসএস দিয়ে। সেক্ষেত্রে সিএসএস যে পড়তে খুব কম সময় লাগবে, W3C স্কুলে গেলে বুঝতে পারবেন একটার পর একটা স্টেপ আছে, সুন্দর করে দেওয়া আছে। এখন এখানে ধরেন আমি সাইডটা করে ফেলছি, এত বড় স্ক্রিনে এটা এত ছোট আসছে, দেখতে কেমন লাগে। আবার যখন আমার সাইডটা এরকম ছোট হয়ে যাবে, এই দেখেন এর বেশি ছোট আসলে এই যে লেফট রাইটে একটা স্কুল বার আসছে। কেন লেফট রাইটে স্কুল বার আসছে? কারণ এই যে মেইন, এই যে ভিতরে যে মেইনটা আছে হোয়াইট দেওয়া আছে 1000, তাহলে কোনো স্ক্রিন যদি 1000-এর নিচে হয় তাহলে তাকে লেফট রাইটে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই যুগে আসলে এগুলো চলে না। হ্যাঁ, লেফট রাইটে অ্যাডজাস্ট সবার তো আর মনে করেন যে নাই, যে আমার মতো ম্যাজিক মাউস নাই আছে যে লেফট রাইটে স্কেল করবে, মোবাইলে তো আরও নাই। তবে টাচ স্ক্রিনে করা যায় সহজে, তবে এইটা গুড ডিজাইন না। এইটা যেহেতু ছোটো স্ক্রিন, তা আমি লেখাগুলো একটু ছোট করে দিই, লোগোটা উঠাই দিই। লোগো আর দরকার কি, ছোটো স্ক্রিনে ও লোগো দেখে কী করবে। তারপরে এই লেখাটা আরও ছোটো করে দিই, মেনুগুলো একটু অন্যরকম করে দিই, এবং এইটার হাইটটাও কমায় নিয়ে আসি। ফন্টের সাইজ যেখানে 14 সেখানে 8 করে দিই। এইটাকে বলে রেসপন্সিভ, যে স্ক্রিন বা ডিভাইস অনুযায়ী একই সাইড বিভিন্ন রকম ডিজাইন রেন্ডার করবে। সাধারণত যারা মোবাইলে ইউজ করে একটা ওয়েবসাইট, ওই পেজে টোটাল ইমেজ টিমেজ সব সহ টোটাল আছে 12 মেগাবাইট। এখন যে প্যাকেজ নিচ্ছে খালি ওয়েবসাইটটাতে ঢোকার জন্য 10 মেগাবাইটের, সেটা ঢুকতেই পারবে না। তাহলে এখানে আমার এটাও মাথায় রাখতে হবে, ব্যান্ডউইথ। তাহলে আমি যদি ইমেজ টিমেজগুলো তাকে না দেই, যে মোবাইল ডিভাইস থেকে ঢুকছে, ও তো ইমেজ দেখার জন্য ঢোকে নাই, ও শুধু কন্টেন্ট দেখার জন্য ঢুকছে। ছোটো ডিভাইস বুঝতে পারলে আমি ইমেজগুলো ভিজিবল ফলস করে দিই, তাহলে ওর এটা ডাউনলোডও করতেছে না, 2-3 কিলোবাইটে ওর কাজ হয়ে যাচ্ছে। এরকম অনেক ইস্যু আছে, বোঝা গেছে? ওকে, এখন এগুলো কিভাবে করি চেষ্টা করি, যদি না পারে হাসাহাসি করা যাবে না। আপনারা খুব টিটকারি করেন, হাসাহাসি করেন, এটা আমার খুব লাগে। দুইটা কন্ডিশন কই, আসে নেই, आती नहीं। আচ্ছা, এটাই কপি করি, আমরা বাইরে বলিয়েন না যে আমি কপি করছি। হ্যাঁ, আমি পুরা সাইটটার জন্য আমি একটা সিএসএস তো বানাবো। আমি একসাথে তো 4টা সিএসএস বানাবো না, 4টা প্ল্যান করবো না। আগে আমি স্ট্যান্ডার্ড আমার যেই পিসিতে কাজ করতেছি বা নর্মাল স্ট্যান্ডার্ড যেটা, সেই অনুযায়ী সিএসএসটা করে ফেলবো। হয়ে যাওয়ার পর শেষে আমি এরকম একটা মিডিয়া কিউরি ইউজ করব। এটা সিএসএস এর একটা কোড, মিডিয়া কিউরি স্ক্রিন, মানে শুধু স্ক্রিনে প্রদর্শনের জন্য। আমি যদি প্রিন্ট করার সময় সবাই সাধারণত সাদা কালোতে প্রিন্ট করতে চায়, কিন্তু আমার লেখা তো সব রং চং করা। সেক্ষেত্রে মিডিয়া কিউরি অনলি প্রিন্ট নামে আর একটা নিব, নিয়ে ওইখানে যত জায়গায় আমি কালার ইউজ করছি সব জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিব। তাহলে দেখতে ঠিক আছে, যখনই কেউ প্রিন্ট দিবে তখন ওই যে সাদা কালো ভার্সনটা চলে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তো এখন আমরা মিডিয়া কিউরি অনলি স্ক্রিন অ্যান্ড মিনিমাম ডিভাইস ওয়াইড 400, তো এটা আমরা মিনিমাম ডিভাইস ওয়াইড না দিয়ে ম্যাক্স ডিভাইস ওয়াইড যদি আমরা দিই হচ্ছে 800, তাহলে আগেরটা আছে 1000-এর জন্য বা 1000-এর উপরে। এখন যদি একটা ডিভাইসের ম্যাক্সিমাম ওয়াইড 800 হয়, তাহলে কি হবে? তাহলে এসে বডির ব্যাকগ্রাউন্ড আর না ধরি, সবগুলো তো আর আমি চেঞ্জ করব না, শুধু যেটা চেঞ্জ করব সেগুলো আমি কপি করব। কপি করে এর ভিতর ওই সেম সিএসএস আবার লিখব, লিখে যেগুলো সেম থাকবে সেটা চেঞ্জ করার দরকার নাই। যেমন ওভারফ্লোর বাচ্চা, হাইট, এগুলোর দরকার নেই। তাহলে আমি এখানে কি চেঞ্জ করবো ভাইয়া? স্ক্রিনের ওয়াইডে ম্যাক্সিমাম 800, তাহলে আমার এটার ওয়াইড হবে 500। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু বোঝার জন্য আমি সবুজ ভাই দিয়ে দিই। এইভাবে আমরা আরও একটা করব, সেটাতে ম্যাক্স ওয়াইড আমরা 1000 করব, যেটা 800 থেকে 1000-এর মধ্যে, সেটা ওই সিএসএস নিবে। এইভাবে যেটা চেঞ্জ করার সেটা কপি করে ওর ভিতর পেস্ট করবো, শুধু চেঞ্জটুকু রাখবো, সব রাখার তো দরকার নেই। এইভাবে রেখে আমরা রেসপন্সিভ একটা সিএসএস বানাতে পারবো। আমি যদি 4টা স্টেপ করতে চাই, তাহলে সিএসএস আমাকে এরকম 4টা করতে হবে। বুঝা গেছে?
আপনারা যদি W3 স্কুলটা পড়েন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু এই যে বেসিকটা দেখাইলাম যে এটা এই আরে আমার ক্লাস করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। দেখি ফটোগ্রাফিটা শেষ হলে আমি মেডিসিনের উপরেও কোর্স করব। ক্লাসে ওষুধ টষুধ নিয়ে আসতে হবে, কার কি সমস্যা। এখন স্টেশন গেলে ঠিক হয়, ওর আবার হাঁপা নিয়ে আসে, ওর আবার বুকে কফ জমে আছে 10 বছর ধরে, ওকে তো আর এই ওষুধ দেওয়া যাবে না। না, এটা কোর্স করতে হবে। এখন আমরা দেখতেছি একটা আছে, যদি ছোট হয়, ছোট হয়েছে কি না, ছোট হয় নাই, তো আমার কোডে কোথাও ভুল আছে, ভুলটা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আমার ওটা করার কোনো ইচ্ছা নেই। আমার কাজ হচ্ছে শুধু গাছে তুলে মইটান দেওয়া। তো আমি গাছে তুলতে পারছি, মইটান দিছি। আমাকে একটু বুঝাতে পারছি যে রেসপন্সিবিলিটি ঠিক এইভাবে কাজ করে। এখন এই কোডটা জাস্ট একবার হয়ে গেলে আপনি এটা কপি করে নেবেন। আর আমি এটা এত সিরিয়াসলি কেন নিচ্ছে না, কারণ এই কোড আছে, কোথায় আছে সেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তবে আপনারা এটা বাইরে কাউকে বলেন না। এইখানে আর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই কোডগুলো মাঝখানে নাই। তারপরে বাইরে দেখেন ডিফল্ট একটা এই যে প্যাডিং পড়ছে, এগুলো অ্যাডজাস্ট করবে কীভাবে? রিসেট কোড একটা ইউজ করতে হবে। এটা লাস্ট ইউজ করে আমি এখানে আর থাকবো না, কারণ পারতেছি না কিছু খামাখা। তাহলে বাই ডিফল্ট ব্রাউজারের একটা সিএসএস থাকে যে সব শয়তানের উপর একটা স্ট্যান্ডার্ড প্যাডিং মার্জিং অ্যাপ্লাই করে 10 পিক্সেলের। এই জন্যে স্টার দিয়ে সব শয়তানের প্যাডিং মার্জিং আমি এরকম করে দিই যে সবার প্যাডিং বাই ডিফল্ট 0 পিক্সেল এবং সবার মার্জিন বাই ডিফল্ট 0 পিক্সেল, এবং এর সাথে আমি অ্যালাইনমেন্টটাও দিয়ে দিতে পারি অটো। তাহলে ব্রাউজারের ওইটা বহায়েড হয়ে যাবে। আমার এইটা বাই ডিফল্ট কোনটাতে আর কোনো সিএসএস থাকবে না, কোনো প্যাডিং মার্জিন থাকবে না। শুধু এটা হওয়ার কারণে দেখেন উপরে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, বামে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং এটা মাঝখানে চলে আসছে। এটা এখন ওভারফ্লো করেন, মার্জিন দিয়ে মাইনাস দেন, মার্জিন টপ -20, তাহলে এর উপরে ওভারফ্লো হয়ে যাবে। এরকম অনেক কাজ করা যাবে। তো এগুলো আমি আর করতেছি না, শুধু স্ট্রাকচার এটাতে দেখলাম। এখন এই যে সিএসএসটা আমরা ইউজ করলাম, আমরা সিএসএস এর কোড করতে গেলে আমরা দেখব যে একটু বিপদে পড়ে যাচ্ছি। এই প্রত্যেকটা ডিপকে রেসপন্সিভ করা, তারপরে অনেক বড় টেবিল, অনেক ডাটা দেখাইতে হবে, এগুলো হিসাব করা, এটা নিয়ে আমাদের সময় বেশি চলে যাচ্ছে। আমরা তো ডিজাইনার না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা ক্যালকুলেশন করব। এই জন্য বুটস্ট্র্যাপ ওপেন সোর্সে কেউ একজন করে রাখছে, সেইগুলো ক্যালকুলেশন করে রাখছে। আপনার শুধু জানতে হবে কোনটা কীভাবে ইউজ হয়। তবে তার আগে আপনাকে অবশ্যই সিএসএস বুঝতে হবে, সিলেক্টর বুঝতে হবে, ক্লাস আইডি বুঝতে হবে, এগুলো কীভাবে কাজ করছে। কারণ বুটস্ট্র্যাপ দিয়ে সাইট ডিজাইন হয় না, বুটস্ট্র্যাপ দিয়েও স্ট্রাকচারটা একটু ডিজাইন মোডে ডিজাইন হয়, বাট ওইটা আপনি কাস্টমাইজ করতে গেলে আপনাকে সিএসএস জানতেই হবে, কোনটার ব্যাক কালার কী হবে না হবে এভাবে জানতে হবে। অ্যান্ড বুটস্ট্র্যাপ শিখবেন কীভাবে? যে কোনো জায়গায় আপনি প্রজেক্ট করেন, বুটস্ট্র্যাপ সাইটে যাবেন, আপনি জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করলেও সিএসএস ফাইল, ফন্ট ফাইল কিছু দিবে, এগুলো আপনি সেভ করে রাখবেন। সেভ করে আপনার ওই সিএসএস ফন্ট ডিরেক্টরিতে দিয়ে দিবেন। তারপর আপনি শিখবেন কেমনে সিএসএস, HTML ডক টাইপ কীভাবে দিতে হবে, তারপরে গ্রিড সিস্টেম কীভাবে করতে হবে। দেখেন একটু পড়েন, এখানে মিডিয়া কিউরিটি সব দেওয়া আছে, সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। এই যে কল এমডি, কল এলজি, তারপর কল এসএম, এইভাবে দিতে হবে। এগুলো একটু পড়াশোনা করলেই হবে। এবং এই সিএসএস এর এই ব্যাপারগুলো আমরা ইমপ্লিমেন্ট করব এমভিসিতে, ওখানে আমি আরও ভালোভাবে আপনাদের বলবো। এখানে কম্পোনেন্টগুলো সব পড়ে নেবেন যখন আপনার W3C স্কুলে HTML5 আর CSS3 পড়া হবে। তার আগে খামাখা পড়ে লাভ নেই। ফর্মে কি আছে, ফর্মগুলো কেমনে নেয়, কিছুই না। আপনি ওই ইনপুট টাইপ নেবেন, শুধু ক্লাসটা বলে দেবেন এই যে ফর্ম কন্ট্রোল, ওই ক্লাস করা আছে। এখন এখানে তো আর আপনার জোর খাটার আপনি না, আমি ওই নাম দিব না। আরে বাপ, ও ওই নাম করে রাখছে, তুই ওই নাম দিবি না তো কি দিবি? তো এগুলো একটু জানতে হবে। এগুলো স্ট্যান্ডার্ড সিএসএস ফন্ট কি বলে, বুটস্ট্র্যাপ এখন সব জায়গায় স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটা থিওরিটিক্যালি ঢুকে গেছে, সমস্যা নেই। তো এখানে একটার পর একটা টাইপ করে আপনি এটা পড়বেন, কোনো সমস্যা নেই। ওকে, এই গেল বুটস্ট্র্যাপের ব্যাপার। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা আইকন ইউজ করি না? গ্লিমস আইকন কই গেল? কম্পোনেন্ট এখানে চাইলে অনেকে করে কি, এগুলো একটু চেঞ্জ করে নেয়। তখন আপনি ওই যে কাস্টমাইজে গিয়ে করতে পারবেন। কাস্টমাইজে গিয়ে কালারগুলো কী চাচ্ছেন, এটা কী চাচ্ছেন, কত বড় যাচ্ছেন, কত ছোটো যাচ্ছেন, ওগুলো করে কাস্টমাইজ করে ডাউনলোড করতে পারবেন। তবে দরকার নাই, এখন আর এগুলো ডিজাইন আলাদা কেউ দেখে না। অনেক সময় আমরা অনেক ধরনের ইমেজ ইউজ করি। একটা ইমেজ ন্যূনতম 4 কিলোবাইট হবে,
তাই না? একটা ছোট ইমেজও তো 4 কিলোবাইট হয়, তো ওই ইমেজগুলো যাতে আপনি 100টা ইউজ করেন 400 কিলোবাইট হয়ে গেল না? এই জন্য আমরা সিএসএস স্পাইট একটা ইউজ করতাম টেকনোলজি। সেটা কি, ধরেন কাট, কপি, পেস্ট, ডিলেট, ঠিক আছে, আন্ডু, রিডু, এই টাইপের সব আইকন একটা ইমেজেই নিতাম, একটা ইমেজে। প্রত্যেকটা 10 পিক্সেল করে গ্যাপে গ্যাপে আছে, এটা আমাদের জানা থাকতো। ওই একটা ইমেজেই সব জায়গায় দেখাইতাম। এখন আমার ডিলেট আছে হচ্ছে 3rd নাম্বারে, তো ইমেজটা দেখা ওর এইদিকে হচ্ছে 20 পিক্সেল হাইড করে দিতাম, তারপর 10 পিক্সেল শো করাইতাম, আর ওইদিকে বাকি পিক্সেলগুলো হাইড করাই দিতাম। মানে ওই 20 পিক্সেল থেকে 30 পিক্সেল পর্যন্ত ওটুক শো করে বাকিগুলো হাইড করে দিতাম। তাহলে হয়তো কি আমার 200 জায়গায় থাকলে তো একটা ইমেজে লোড হচ্ছে, 4 কিলোবাইট ইমেজ একটাই 200 জায়গায় লোড হচ্ছে। এই টেকনোলজি ইউজ করে অনেক কমানো যাইত। তার চেয়েও কম ফন্ট ইউজ করে এরা এগুলো করছে। এগুলো জাস্ট সিএসএস বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে এই আইকনগুলো বানাইছে, কারণ ফন্টের সাথে তো আইকন থাকে। এই আইকনগুলো ইউজ করবেন। এইটার সুবিধা কি, আপনার একটা লেখা আছে বড় করে নীল করে, তার মাঝখানে এটা ইউজ করবেন, ওই লেখার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক ওই ডিজাইন, ওই কালার, ওই রকমই হয়ে যাবে। মজার না ব্যাপারটা? নাকি আমি একাই মজা পেলাম? এখন কথা হচ্ছে, এগুলোকে বলে গ্লিমস আইকন বা ফন্ট আইকন বা ফন্ট ইমেজ, যেটাই বলুক না কেন। আপনারা এই বুটস্ট্র্যাপ থেকে ইউজ করো, তো বুটস্ট্র্যাপে ডাউনলোড করে পেয়েছেন। আবার আসবি তো? আচ্ছা, আর না আসলে ওখানে দাঁড়া থাকিস। এখন এরাও এটা বাদ দিবে নেক্সটে। কেন বাদ দিবে? কেন বাদ দিবে? গুগল বানান কি? এই আইকন গুগলেরও আছে, এই যে ম্যাটেরিয়াল আইকনস। তারপরে ওই যে W3C স্কুলে গেলে যাবেন, গুগলের আইকনগুলোর কোনটার নাম কি কি, কোথায় ডাউনলোড করতে পাওয়া যায়। কিন্তু গুগলের একটু অন্যরকম, এটাও আপনার অনেক বেশি সুন্দর লাগতে পারে। আপনি বুটস্ট্র্যাপ ইউজ না করে গুগলটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা যাবো ফন্ট আসামে। ফন্ট আসাম শুধু ফন্টের জন্যই। বুটস্ট্র্যাপ যেমন সব কিছু, ফন্ট আসাম শুধু ফন্টের স্পেশালিস্ট। এদের আইকন আরও অনেক বেশি। এই যে আইকনস, না একদম ক্যাটাগরি ওয়াইজ, তাই অল দি। এই আইকনগুলো ইউজ করতে গেলে এখানে ডেইলি আপডেট হচ্ছে, এখানে অনেক বেশি, অনেক অনেক বেশি। কোনো একটা আইকন ইউজ করতে গেলে ফন্ট আসামের একটা সিএসএস আপনাকে ডাউনলোড করতে হবে, ফন্টগুলো ডাউনলোড করতে হবে। করার পর আপনার সিএসএস ক্লাসে, যেমন এই আইকনটাই আপনি ইউজ করবেন, তাহলে সিএসএস ক্লাসে এই যে বলেই দিছে আই ক্লাস ফা আউটডেন্ট। তো এই জন্য আপনাকে অনলাইনে কানেক্টেড থাকতে হবে, এত তোমার মনে থাকা সম্ভব না। কোন আইকন পছন্দ সেই আইকনে ক্লিক করে শুধু এটা কপি করে পেস্ট করে দিবেন আপনি যে জায়গায় চাচ্ছেন। কি খুব ইজি না খুব কঠিন? খুব। আর এটা আমি আপনাদের শিখাইতে পারবো না, এটা হচ্ছে কি আপনাদের কাজ করতে হবে। এটা শেখার কিছু না রে ভাই, পানি আছে খা, শেষ। তাহলে আমরা ফন্ট আসাম ইউজ করব, এগুলো দিয়ে আপনাদের ডিজাইন করতে হবে, ওইটার উপর প্রজেক্টের মার্ক হবে। থ্যাংক ইউ। এই যে গুগলের এই শয়তানগুলো, গুগলেরও অনেক আছে, এরও সিএসএস আছে। মানে আমরা জানলে এগুলো বানাইতে আমাদের অনেক কষ্ট হবে, অনেক সময় যাবে। রেডিমেড আছে, আমরা কেন ইউজ করবো না? তাহলে এগুলো আমি ক্লোজ করে দিই। যদিও বুটস্ট্র্যাপ ডাউনলোড করা লাগতো, আবার করবানে। তাহলে এই প্রজেক্টের ব্যাপার স্যাপার গেল, এখানে আমি আর না গাই, ডিজাইন কিচ্ছু হলো না। এটা যতক্ষণ রাখবো ভিডিও হচ্ছে খামাখা দুর্নাম। ফাইল নিউ প্রজেক্ট। আজকে ASP.NET ধরলাম না, কালকে ধরবো, মানে নেক্সট ক্লাস, কালকে বলতে নেক্সট ক্লাস। সবার গালে হাত কেন? কি যেন নাম দিই? টেস্ট ডাব্লু। ডাউনলোড করে ইম্পোর্ট করা যাবে ভিজুয়াল স্টুডিওতে। অবশ্যই, থ্যাংক ইউ, কোনো দরকার নেই। ওকে, আমরা নিব হচ্ছে এখন ওয়েব ফর্ম, এমটি আর নিব না, কারণ এমটি নিয়ে কীভাবে মাস্টার নেয়, কীভাবে পেজগুলো নেয় আমরা দেখছি। ওয়েব ফর্ম নিব, নেওয়ার পর আমরা হোস্টিং ক্লাউড দরকার নাই, ওয়েব ফর্ম। ওকে দিব, ওকে দেবো। যে কম্পিউটারে ওকে এটা এরকমই কাজ করবে। এইটা বলে ভালো না, কথা শুনছেন? কত ফাঁসি হবে 3 বার।
না ওই যে ইয়াটা কিনবো, এটা বিক্রি করব না, ওই ইয়ার মাইক্রোসফটের ইয়ে আছে না, মাইক্রোসফটের নতুন একটা ল্যাপটপ বেরিয়েছে অনেক পাতলা, ম্যাকবুক এয়ারের চেয়েও পাতলা, সারফেস, কিন্তু কনফিগারেশন ভালো, ওইটা কিনবো। এই প্রজেক্ট থেকে আমেরিকা যাওয়ার কথা, সানজা আছে গেলে ওই সানজা কিনে নেবো, ওখানে কিনলে অনেক কম দাম করে যাবো। না এই প্রজেক্টের ইয়েতেই এই রেডি রেডি হয়ে গেছে। যখন আমি এমটি প্রজেক্ট নিছি তার মানে সব কিছু আমি মেনটেন করব। এখন যখন মেনটেন করতে গিয়ে দেখলাম ওই আমার বুট স্টাপই আনা লাগে, ওই জেকিউরিও লাগে, ফন্টাসমের ফন্টও লাগে, তো আমি ওয়েব ফর্ম নিলাম। এখানে আমাকে সব কিছু সাজাই দিছে, এই ফোল্ডারটাকে ইগনোর করেন, এটাকে ইগনোর করেন, এটাকে ইগনোর করেন। কন্টেন্ট ফোল্ডারে সে আমাকে বুট স্টাপ দিয়েই দিছে, সে 6 মাস আগে দিছে, 2 বছর আগে দিছে, কোনো সমস্যা নাই। বুট স্টাপে যান, নতুন ভার্সনটা ডাউনলোড করুন, করে এখানে রাইট ক্লিক করে অ্যাড এক্সিস্টিং আইটেম করে অ্যাড করেন। অন্য অন্য জায়গায় লিঙ্কটিং যাতে চেঞ্জ করা না লাগে, রিনেম করে খালি বুট স্টাপ দিয়ে দেন। এনে বুট স্টাপ 2টা করে একটা মিনিফাইড ভার্সন। যখন আপনি ডেভেলপমেন্ট করবেন, দেখবেন কি কি কোড আছে, কিভাবে আছে, তখন আপনি এইটা দেখবেন, কমেন্ট টমেন্ট সব সহ। যখন আপনি অনলাইনে হোস্ট করবেন তখন এই 2 মেগাবাইট বা 200 কিলোবাইট এটা হোস্ট করার তো দরকার নাই, মিনিফাইড ভার্সনটা দিয়ে দিবেন। তাহলে এটাতে কমেন্টস টমেন্টস নাই, সবে এক লাইনে। কেমনে কই, এই যে এই যে এই যে এই যে সেন্ট আনিবেন, না টানিলে 200 টাকা জরিমানা, দাড়ি কমা কিছু নেই, সব এক লাইনে একদম মিনিফাইড করে ফেলা হয়েছে। আর সাইট ডট সিএসএস ভিজুয়াল স্টুডিও নিজে থেকে দিছে বেসিক কিছু ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করার জন্য। এখানে যে খুব বেশি আছে তা না, এই যে মিডিয়া কিউরি, স্ক্রিন, মিন হোয়াইট, এই জন্য বলছিলাম ওইখানে এত লাফায় লাভ নাই। এবং বুটস্ট্র্যাপের ভিতরেও আপনি এই মিডিয়া কিউরিগুলো পাবেন। আপনি যখন নিজে ডিজাইন করবেন তখন আপনি ওইখান থেকে কপি করে আনেন, জাস্ট আপনার এখানে 768 জায়গায় আপনি 2000 দেন, 5000 দেন, 6000 দেন, যা খুশি দেন। বোঝা গেছে ওটা? এগুলো আমারই মুখস্থ থাকে না, আপনাদের আর কি থাকবে। থ্যাংক ইউ। তাহলে এটা আমরা কন্টেন্টে পাইলাম। ফন্ট নামে ফোল্ডারে দেখলাম যে ফন্টগুলো সব আছে, বোঝা গেছে? তার মানে আমাদের বুটস্ট্র্যাপের সাইট সবগুলো ক্লাস ইউটিলাইজ করার জন্য কোনটার কি কাজ, বুটস্ট্র্যাপের সাইটটা আবার ব্রাউজারে ওপেন রাখতেই হবে অ্যাটলিস্ট প্রথম 2 বছর। এবং ফন্ট অসমের সাইটটাও আমাকে ওপেন রাখতে হবে যদি আমি ফন্ট অসমের ফন্ট ইউজ করি। তাহলে আজ হোক কাল হোক যেমনি হোক আমার ওই সাইট ওপেন রাখাই লাগবে। আমি খামাখা ক্লোজ করছি, এটা ভুল হয়ে গেছে। এবার এখানে আসি আমরা মাস্টার পেজ খুঁজি। একটা কি মাস্টার পেজ এখানে থাকার কথা ভাইয়া? থাকার কথা। এই যে মাস্টারের বাচ্চা, এখানে এসে আমরা দেখতেছি ডিজাইন আমাকে একটা বেসিক ডিজাইন দিছে, বুটস্ট্র্যাপের লিঙ্ক করে এই ক্লিয়ার করে বেসিক ডিজাইন একটা দিছে, এবং এখানে কন্টেন্ট প্লেস হোল্ডারও দিয়ে দিছে। থামেন। তারপর আমাকে কন্ট্যাক্ট পেজে যা দিছে দিছে, এখানে আমার কাজ শুধু এর ভিতরে এগুলা মুছে দিয়ে আমার কাজ করা, অথবা আমি ডিজাইনে গমনপূর্বকও এগুলো মুছে দিতে পারি। এবং এগুলো সবগুলো ক্লাস অ্যাকর্ডিং টু বুটস্ট্র্যাপ। অ্যাড্রেস নামে এইচটিএমএল কোনো ট্যাগ নাই, কিন্তু বুটস্ট্র্যাপের ভিতর অ্যাড্রেস নামে একটা ট্যাগ তৈরি করে ওখানে ডিজাইন করা আছে, যার কারণে এই ডিজাইনটা এইভাবে আসছে। অ্যাড্রেস অরিজিনালি এইচটিএমএল এলিমেন্ট না, বুটস্ট্র্যাপ এলিমেন্ট। আর্টিকেল, সেকশন, হেডার, ফুটার এগুলো সব বুটস্ট্র্যাপ এলিমেন্ট, এগুলো এইচটিএমএল ট্যাগ না। কিন্তু ওই সিএসএসে এগুলো দিয়ে ডিজাইন করে ট্যাগ হিসেবে একটা অ্যাসাইন করে দিয়েছে। অ্যাসাইড, লেফট, রাইট এগুলো সব বুটস্ট্র্যাপের ট্যাগ। ওই জন্য এমনি হোক অমনি হোক যেমনি হোক আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবই। তাহলে আমি কি কনসেপ্টটা বুঝাতে পারছি? তাহলে আমাদের বাসায় কাজ করলো অনেক, সিএসএস, HTML5, বুটস্ট্র্যাপ, ফন্টসম, এগুলোর প্রত্যেকটা সাইট ঘাটা। অ্যাটলিস্ট নেক্সট ক্লাসে আমি আপনাদের কিছু শিখাই আর না শিখাই, নেক্সট ক্লাসে আমাকে অ্যান্সার দিতে হবে কন্টেনার কি, কন্টেনার ফ্লুট কি, SM, LG কি, রোজ গ্রিড আমি কোডে টেবিল আঁকাই দিব। ওইটা বুটস্ট্র্যাপে কোন কোন ক্লাস দিয়ে কীভাবে করতে হবে আমাকে বলতে হবে। তাহলেই আমি ASP.NET ফর্ম বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টগুলোতে আঁকাবো, নসেত নহে। ক্লিয়ার? আর যারা কিনা ভাইয়া আপনাদের মধ্যে একটু অ্যাডভান্স আছেন যে এটা ক্লিয়ার, আগে থেকে একটু পারি, আরও ক্লিয়ার করে ফেলছি, আরও পড়বো, তারা ডেস্কটপের মতো এরকম কাজ করবেন। কীরকম? আমি একটা নতুন পেজ নিই, রাইট, নিউ আইটেম, ওয়েব ফর্ম। অনেকে ভাবছে আমি ছেড়ে দিব, কিন্তু আমি ছাড়বো না। ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, ব্যাড, এই মাস্টার,
ওয়াল্লাহ এখানে নাম দেই নো ওই ফর্ম 1 কি আসে যায় ডিজাইন। তারা একটু ফর্মে উইন্ডোজ ফর্মে যা শিখছেন সেই আলোকে ভিউ থেকে টুলবক্স নিয়ে আসবেন। ওকে, এখানে দেখেন সব পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড ডাটা। ওই লেভেল নেবেন, এখানে মেসেজ বক্স যেহেতু নাই টেক্সট বক্স নেবেন, এবং ডেস্কটপে যে কাজগুলো করছেন বাটন টাটন নেবেন, ডেস্কটপে যে কাজগুলো করছেন ওগুলো একটু অ্যাপ্লাই করবেন। যেমন যদি বাটন নেন এখানে কি কাজ করবে, এখানে কি ডেস্কটপের সেই সব কাজ করবে, বাটনে ডাবল ক্লিক করুন। লেভেল 1 যেহেতু মেসেজ বক্স নাই, লেভেল 1 ডট টেক্সট ইকুয়াল টু টেক্সট বক্স 1 ডট টেক্সট। এবার রান করেন, ডেস্কটপের মতোই কাজ করবে। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে আগে রাখেন, কারণ এগুলো তো আর নতুন করে বলবো না। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো এসপি.NET এরকম একটা স্টুডেন্ট ফর্ম দিয়ে ভ্যালিডেশন করবো, সেটা ডেস্কটপের চেক একটু আলাদা, ওটা শিখতে হবে। ভ্যালিডেশনটা সার্ভার সাইড হবে, ক্লায়েন্ট সাইড হবে। এসকিউএল ইনজেকশন দেখানোর কিছুই নেই, কারণ ওটা আমরা প্রোটেক্ট করতেই পারি প্যারামিটারাইজ কমান্ড দিয়ে। প্যারামিটার ওকে। তারপর আমরা যাবো কন্ট্রোল কাস্টমাইজেশনে। কন্ট্রোল কাস্টমাইজেশন দেখতে সর্বোচ্চ আমাদের 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? কন্ট্রোল কাস্টমাইজেশন করতে আমার কিছু প্রোডাক্ট এন্ট্রি হয়ে যাবে। এ লোকে ই কমার্স পেজে যেভাবে প্রোডাক্টগুলো দেখায় অ্যাড টু সার্ট করে, সেইটা দেখে আমরা পাবলিক পেজগুলো কীভাবে কাজ করে, ভিউগুলো কীভাবে কাজ করে, এবং সেশন কীভাবে কাজ করে, অ্যাড টু সার্ট, অর্ডার, প্রসেসিং সিস্টেমগুলো কীভাবে কাজ করে সেটা একটা ধারণা নেব। নেওয়ার পরে আপনাদের প্রজেক্ট নিয়ে ডিসকাস হবে 1-2টা ক্লাস। হওয়ার পরে আপনারা এসপি.NET প্রজেক্ট করতে থাকবেন, এদিকে আমি এমবিসি দেখাইতে থাকবো। এমবিসি শেষের দিকে আসলে সেম প্রজেক্টটাই আপনি এমবিসিতে করবেন। কেউ যদি বলে না আমি সেম প্রজেক্ট করবো না, টেস্ট চেঞ্জ করবো, কারো আছে ক্যারেক্টার খারাপ, যদিও এই ক্ষেত্রে এটা ভালো, তাহলে সে আর একটা প্রজেক্ট আমাকে অফার করবেন বা আমি তাকে ধারণা দিব, সে আর একটা নতুন প্রজেক্ট করবে। এবং ওর শেষে ডেস্কটপের ওই প্রজেক্টটা, এএসপির এই প্রজেক্টটা, আর এমবিসির ওই প্রজেক্টটা, 3টা আপনাদের সিভিতে অ্যাড হয়ে যাবে যে আমি চাকরি করি নেই সত্য, বাট এই 3টে প্রজেক্টে আমি কাজ করছি, এগুলোর উপর আমাকে কোশ্চেন করে। বোঝা গেছে? এখন এগুলো সব সত্য হবে, ট্রু হবে, যদি আপনারা বাসায় একটু পড়াশোনা করেন। বোঝা গেছে? ওকে, দেন আমরা এখন আপাতত ওইগুলো পড়াশোনা করব। এগুলোতে লাল নীল হলুদ সবুজ করার কিছু নাই, সব ডিজাইন বুট স্টেপে চলে আসছে। আমাদের এখন শুধু টেকনিক্যাল ইস্যুগুলো ক্লিয়ার করতে হবে বাসায় গিয়ে। পাক্কা? ভ্যালিডেশন করতে গেলে তো আমাদের লেভেল নেওয়া লাগবে না, মেসেজটা শো করানো। সেটা আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি। যেহেতু মেসেজ বক্স নাই, তাহলে তো ইরোর প্রোভাইডার নাই, সেহেতু লেভেল নেওয়া লাগতে পারে বলে আমি আশঙ্কা করতেছি, আমি এখন শিওর না। আমি যে এমবিসি দেখাবো সেটা 5-এ কি আর 2-এ কি আর 6-এ কি আর 8-এ কি, আমরা বেসিক লজিকটা ক্লিয়ার করব, যাতে এমবিসি 120 যখন আসবে বা 420 যখন আসবে তখন আমাদের কোনো প্রবলেম হবে না। ড্যাম কেয়ার, তুই কে? আমি তো রেডি। নাকি ভ্যালিডেশনটা আজকে দেখাই দেয়, 20 মিনিট লাগবে? হ্যাঁ, এটা ভালো হয়, খুব ভালো লাগলো যে আপনারা আর ফাঁকি দিতে চাচ্ছেন না। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা শুরুতে আমি একটা লেভেল নিব, যেহেতু মেসেজ বক্স নাই, লেভেলেই আমরা মেসেজ শো করবো বিভিন্ন ধরনের। তারপরে একটা লেভেল নিলাম, এখানে আমরা নাম নিব। আচ্ছা, এগুলো পরে ইয়ে করি। তারপরে একটা লেভেল, এখানে আমরা কন্ট্যাক্ট নিব, কন্ট্যাক্টটা আমরা টেক্সট বক্সে নিব। হ্যাঁ, তারপরে আমরা ইমেইল নিব, এটাও টেক্সট বক্সে নিব। তারপরে আমরা গন্ডার নিব, জেন্ডার, জেন্ডার লেভেলের একটা লেভেল, যেহেতু জেন্ডার একটা অপশন হয়, এটা না হয় এটা, তুই 2টা না, সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই রেডিও বাটন নিতে হবে, যেটা নিয়ম আর কি। রেডিও কোথায়, তুমি রেডিও, যে রেডিও বাটন, অজ্ঞা দুগা। তারপরে গন্ডার নেওয়ার পরে আমরা নিব অ্যাড্রেস। হ্যাঁ, অন্যান্য কন্ট্রোল না নেই, ওগুলো পরে দেখা যাবে, আমরা অ্যাড্রেস নিই। তারপরে আমরা নিব সিটি লেভেল। সিটি যেহেতু অপশন, ড্রপডাউন লিস্ট, এখানে কম্বো বলে কিছু নাই। হ্যাঁ, তারপরে যেহেতু আমরা একটা বাটন নিছি, আমরা আরও একটা বাটন নিব। এবার আমরা লেখাগুলো ঠিক করি। এই লেভেলে কিছু লেখা থাকবে না, শুরুতে ফাঁকা থাকবে, অতএব ফাঁকা। আর এটা যেহেতু আমার কোড থেকে কাজে লাগবে, কারণ লেভেলে কী লেখা হবে না হবে কন্ট্রোল করবো, সেহেতু এটা সুন্দর নাম দিয়ে LBL
মেসেজ। এবার পরেরটাতে আসি, এটার নাম দিয়ে কাম নাই, এখানে শুধু নেম লিখে দিই। তারপরটা যেন কি ছিল ভাইয়া? কন্ট্যাক্ট, ঠিক আছে। তারপরটা ছিল ইমেল, তারপরটা গন্ডার, অ্যাড্রেস। দূরে গন্ডার পরে এগুলো লেখা লাগবে না? ওরে বাবা সর্বনাশ, আচ্ছা থাক, সর্বনাশটা হয়েই হোক। না এখানে আর, এটা তো ওয়েব না, এখানে আর ওটার দরকার নেই। এটার আমরা সিঙ্গেল লাইন থেকে এটাকে আমরা মাল্টি লাইন করে দিই। নিচে নিচে দেওয়া। খালি নিচে নামার ধান্দা। এখানে আমরা দিয়ে দিই হচ্ছে সিটি, আর এই বাটনে এসে বাটনের লেখা দিয়ে দিই সেব্বু, আর এখানে রিসেট। ঠিক আছে, পাক্কা? ওকে। এবার এখানে সিটিতে তো আমার প্রিডিফাইন্ড কিছু আইটেম থাকতে হবে। সুজ ডাটা সোর্স দিয়ে দেখা যায়, এগুলো তো আমরা জানি। সেটা না দিয়ে আমরা এডিট আইটেমে প্রথমে কিছু আইটেম অ্যাড করি। তাহলে প্রথম আইটেমটা হবে আমার মিস্টার সিলেক্ট, এবং এটার ভ্যালু আমরা দিব 0, যেহেতু ডাটাবেস থেকে 1 2 3 4 আসবে। তারপরের আইটেম আমরা দিব ঢাহা, ধরেন এটা ডাটাবেস থেকে আসছে যার এডি 1, এবং এটা আমরা দিব হচ্ছে আমারটা, এটা 2। তারপরে যেটা না দিলে বাংলাদেশ অচল। ওইখানে গেছি, একটা ঝর্ণার নাম হচ্ছে নকিলি ফলস, ওটা ছবি তুলে আনছি এবং লিখে দিয়েছি নোয়াখালী বিভাগ সাই, কারণ ওটাকে আমরা নোয়াখালী ফলস নামেই চিনছি। ছবি তুলছি তো দাঁড়ায় থেকে। এখন কথা হচ্ছে, এটা দেখতে জঘন্য, ডেস্কটপের মতো এটাকে যেখানে খুশি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসানোর সুযোগ নাই। যেহেতু এগুলো ফুল লেআউট, এগুলো যদি আমি বুটস্ট্র্যাপের ডিজাইন নিতাম, যে ফর্মে আমরা বলতাম ফর্ম, তারপরে একটা ডিপ নিয়ে বলতাম এটা ফর্ম কন্ট্রোল, ফর্ম গ্রুপ, তার ভিতর লেভেল নিতাম, ইনপুট নিতাম, প্রত্যেকটাতে বলতাম ফর্ম কন্ট্রোল, তাহলে এটা অটোমেটিক্যালি সুন্দর ডিজাইন হইতো। যেহেতু ওই ডিজাইন করার ইচ্ছা আমার এইখানে নাই, এমভিসিতে আছে। আর যেহেতু এএসপি, এটা টেক্সট বক্স, এটা এইচটিএমএল টেক্সট বক্স না, এটা টেক্সট বক্স এএসপি। এটা যখন ক্লায়েন্ট কল করবে ব্রাউজার থেকে, তখন এটা ইনপুটে কনভার্ট হবে। অতএব এখানে আমার এত সামাল করার দরকার নেই। এমভিসি থেকে আমরা ইনপুটই পাবো, এইচটিএমএল পাবো, সেখানে আমরা দেখবো। তো এখানে নিচে নামাই কেমনে? একজন নিচে নামার জন্য অনেকক্ষণ থেকে অস্থির হয়ে আছে। জাস্ট ইন্টার চাপি, ইন্টার, দুগা ইন্টার, অজ্ঞা ইন্টার, দুগা অজ্ঞা, দুগা অজ্ঞা, কিচ্ছু জানিস না। ওই এক লোক বলতেছে যে আমার বাড়ি 10টা গ্রাম মিলে একটা গ্রাম, সেই গ্রামের লোক হবে, আমার সাথে পাওয়ার দেখাবে না। পাশেই বলতে আমার বাসা 20 গ্রাম, ও চুপ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আরেকজন এইভাবে, আরেকজন নারায়ণগঞ্জের, সে আমার বাসা হাজারিবাগ, চুপ, ও দৌড় দিয়ে পালাইছে। কোথায় 20 আর কোথায় 1000? এইবার উঠছে কুমিল্লার একটা আরবারে লাকসাম, আরবারে লাকসাম, হাজার থেকে লাগছে না। তো অজ্ঞা দুর্গা 10 গা, তাতে মনে পড়লো আর কি। এই তো এইভাবে আমরা আপাতত ইয়ে করি, এটাতে বেশি টেনশন করার কিছু নাই। রিসেটে কি হবে ভাইয়া? মুছে যাবে সব, তাই না? তাহলে এগুলোর নাম দেওয়ার দরকার। আমি একটু স্লো মোশনে কাজ করতেছি, কি করব, গরিব মানুষ। কন্ট্যাক্ট, এটার আমরা দিই টিএক্সটি কন্ট্যাক্ট, এটা আর বলবো না। ইমেলে গন্ডার দিয়ে দিবি। এটার নাম দিব হচ্ছে আরবি মেল, আর এটা হচ্ছে আরবি ফেল, হচ্ছে ব্যাড্রেস, টিএক্সটি অ্যাড্রেস, আর হচ্ছে ড্রপ ডাউন লিস্ট ডিডিএল সিটি। এটারও নাম দেই, এত নাম দিলাম, এটা আবার কি দোষ করছে? এগুলো প্রত্যেকটার উপর বুটস্ট্র্যাপের ডিজাইন অ্যাপ্লাই করতে হবে যদি সুন্দর ডিজাইন চান। রিসেটের কাজটা প্রথমে করি, কারণ এটা খুব কঠিন। তাহলে এলবিএল মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা, না ক্লোজ না তো, এটা রিসেট। রে ইগে কি টিএক্সটি অ্যাড্রেস ডট টেক্সট, আগে পরে কিছু নাই, যেটা যে পরে আসে সেইভাবেই দিয়ে দিই।
এটা হবে সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল টু 0, তাহলে প্রথমটা সিলেক্ট হয়ে থাকবে। তারপরে আরবিগুলা, আরবি ফিমেল ডট চেকড ইকুয়াল টু ফলস, এবং আরবি মেল ডট চেকড ইকুয়াল টু ফলস। কোনটার কি প্রপার্টি কাজে লাগে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার। ফাইনালি টিএক্সটি নেম, যেটা প্রথমে ডট ফোকাস্টিং, সেম কোড, সেম কোড, কোনো পার্থক্য দেখছি? অনেকে দেখছে, মাথা নাড়ায়নি। যাই হোক, এবার সেভে ক্লিক করলে আমার প্রথমে দেখতে হবে কি কি নাই, তাই তো? কি কি নাই। এখন এখানে আমরা ডেস্কটপে যেহেতু করছি, এখানে আর অভিনয় রংঢং না করি। আমরা পাইকারি আরে বলতে পারি এইটা এবং ওইটা এবং ওইটা এবং ওইটা এবং ওইটা যদি থাকে তাহলে আছে, না হলে নাই। কি নাই বলতে পারি না, কোনো একটা কিছু নাই। তাহলে এটা এখন যদি আমরা প্রত্যেকটার পাশে ইরোড দেখাতে চাই, তাহলে আমাদের একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। প্রত্যেকটার পাশে ইরোড দেখাতে চাইলে এখানে তার ইরোড প্রোভাইডার নাই, অতএব যার যার পাশে ইরোড দেখাবো তার পাশে আমাকে কন্ট্রোল নিতে হবে। তাহলে আমি এখানে নিব হচ্ছে লেভেল। এখন ইরোড যেহেতু হবে সেহেতু লেভেলের নাম দিই LBL ই নেম, নেমের ইরোড, এবং এটার ফন্টটি বোল্ডি করে দেই। আর এটার 4 কালার রেড, অন্য কালার দিলে হবে না? ওকে। আর এটার ইনিশিয়াল টেক্সট ফাঁকা। যেহেতু ডিজাইন হয়ে গেছে তাহলে এটাকে কপি করি, কনটাকে এসে পেস্ট করে দেই, এবং নামটা শুধু চেঞ্জ করে ই নেমের বদল ই কন্ট্যাক্ট, এবং ইমেলের এখানে পেস্ট করে দেই। এখানে আমরা কী বলবো? ই ইমেল। একটা করা আর 14টা করা একই কথা, অর্থাৎ বাকিগুলো আমি আর করতেছি না। তবে এইভাবে কষ্ট করিতে হবে, হবেই, কোনো বিকল্প নাই। এবার আমি ইরোরগুলো দেখাবো, তাই না? তাহলে এই তিনটাই শুধু চেক করবো, বাকিগুলো চেক করবো না। ইনটি ইরোর ইকুয়াল টু 0, তারপরে ইফ টিএক্সটি নেম ডট টেক্সট ইকুয়াল ইকুয়াল স্ট্রিং ডট এমটি। নাই জেনে থাকা ভালো, আরও ভালো, আরও অনেকে এরকম করে। স্ট্রিং ডট ইজ নাল অর এমটি, ইজ নাল অর এমটি অর হোয়াইট স্পেস, এটা দে। তো এত ঢং করার কিছু নাই, ওইখানে স্ট্রিং ফাঁকা পাবে কিছু না দিলে, ওটা আমরা শুধু জানলাম। তো এইখানে আমরা বললাম ER প্লাস প্লাস এবং LBL ই নেম ডট টেক্সট ইকুয়াল টু রিকোয়ার্ড। কারণ এইখানে আর নেম রিকোয়ার্ড বলার দরকার নাই, কারণ নেমের পাশেই তো ওর মাথা ধরে আমরা করতেছি রিকোয়ার্ড রিকোয়ার্ড। এখন ওইটা রিকোয়ার্ড না এটা রিকোয়ার্ড, এটা যদি না বোঝে সে বলো, তার তোর সফটওয়্যার ইউজ করার দরকার নাই, তুই জাগা। এটা কপি করি, শিওর? আরেকটা, হ্যাঁ এটা লাস্ট, মানে লাস্টের শেষের আগের লাস্ট। এই এবার এখান থেকে বের হয়ে আরামসে আমি চেক করতে পারবো ইরোর কয়টা আছে। ইরোর যদি ইকুয়াল ইকুয়াল এখনো ব্যাককেলের মতো 0ই থাকে, তাহলে আমি কি করব? LBL मैसेज डॉट टेक्स्ट हो गया जी, ओ हो गया जी। আর যেহেতু সাকসেস মেসেজ LBL মেসেজ ডট 4 কালার ইকুয়াল টু সিস্টেম ডট, যেহেতু এটা একটা কন্ট্রোল, এটাকে যা খুশি তাই করতে পারবো। ড্রয়িং ডট কালার ডট সবুজ ভাই, কিছু করতে হবে না, CSS ডিজাইন কিছু করতে হবে না। লেভেলটাকে আমরা ডাইনামিকলি কোড থেকেই কন্ট্রোল করতে পারবো, যেহেতু এটা কন্ট্রোল। আর রান টাইমে এটা কী হবে? লেভেল কালার এই সেই ওগুলো অ্যাট্রিবিউট সে বসে নেবে, আমার কি। আর যেহেতু সাকসেসফুলি সেভ হয়ে গেছে, তাহলে আমার এখানে করতে হবে কি? সবগুলো আবার ফাঁকা করতে হবে। সবগুলো ফাঁকা করার জন্য আমি আবার ঝামেলা করতে ইচ্ছুক বা রাজি নই। সেক্ষেত্রে এইটুকুতে আসি, এটা একটা ফাংশনীকরণ করি। ফাংশনীকরণ কিভাবে করব? রাইট ক্লিক, রিফ্যাক্টর কোথায়? ওই যে কুইক অ্যাকশন অ্যান্ড রিফ্যাক্টরিং, এক্সট্র্যাক্ট মেথড, মেথড একটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, নিউ মেথড। নিউ মেথডের নাম দিয়ে হচ্ছে ক্লিক অল ক্লিয়ার। হ্যাঁ, আর এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে ওইখান থেকে ক্লিয়ার কল হয়েছে, আর ক্লিয়ার নামে একটা ফাংশনে গেছে। এবার আমি এটাকে যতবার খুশি ইউজ করতে পারবো। তাহলে মেসেজে লেখার পরে আমি সুন্দর করে ক্লিয়ার কল করে দিই। এই এরপর যদি ইলসিতে যায় ভাইয়া, তাহলে আমি বলবো LBL মেসেজ ওই একটাই ইউজ করব, টেক্সট ইকুয়াল টু
কিছু একটা প্রবলেম, এবং lbl মেসেজ ডট ফোর কালার ইকুয়াল টু সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট লাল্লুয়া। এই এবার আমরা এই পেজটাকে রান করে দেখব যে এইটুকু ভ্যালিডেশন কাজ করে কিনা। কোডটা কি খুব কঠিন? আগের সেম কোড, জাস্ট আমরা এখানে লেভেলটা ইউজ করছি মেসেজ বক্স বা ইরর প্রোভাইডারের বদলে। এটা না বলে দিলেও চলতো। হুজুরের সাথে গল্প করিস, দাঁড়া। দিব সেভ। বাই ডিফল্ট ASP.NET সব ধরে রাখে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। PHP-তে আবার ধরা লাগে, ধরে আবার ওইখানে প্রিন্ট করে দেওয়া লাগে। ও PHP শয়তানও আসিস, দাঁড়া। ওই রেকর্ড যায় না কে? ঘটনা হচ্ছে আগেরটা থেকে যায়, আমি এখনই বললাম যে আগেরটা থেকে যায়, তাহলে হয় নাই, মানি না তুক্কু। তাহলে প্রত্যেকবার সেভে ক্লিক করলে LBLE কন্ট্যাক্ট ডট টেক্সট ইকুয়াল টু ওগুলা ইররগুলো ক্লিয়ার করে নিতে হবে। আমরা ইরর প্রোভাইডার ইপি ডট ক্লিয়ার করে নিতাম না, এখানেও লেভেলগুলো আমাকে ক্লিয়ার করে নিতে হবে। কে কে যেন গ্রুপিং করছে, বিভিন্ন জন কানে কানে এটা ইশারা ওইটা ইশারা এইসব করতেছে। করুক আমার কি, যতক্ষণ আমাকে নিয়ে টিটকারি করতেছে না ততক্ষণ ঠিক আছে। ম্যাজিক সিনেমা মস্তকে তোরা ওগুলা দেখছিস? ইয়াক্ষু, শক্তিমান, যে খারাপ পাত্তার ডাইনি, চারটা একসাথে। ও কি বলছে? খারাপ কথা বলছে? তুই যে হাসিটা দিছিস সেটা খারাপ কথা ছাড়া এইভাবে হাসা সম্ভব না। এবার ঠিক আছে না? কিন্তু সাকসেসফুলি সেভটা আসে নাই। কেন আসে নাই? কোথাও হয়তো ক্লিয়ার হয়ে গেছে, সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তাহলে এটা আমার হার্ড কোড কোথায় হচ্ছে? এই কোডটা কোথায় গিয়ে এক্সিকিউট হচ্ছে? সার্ভারে সাবমিট করলে এটা সার্ভারে গিয়ে এক্সিকিউট হচ্ছে। ওকে, মেসেজ ক্লিয়ার হয়ে গেল কেন? ও সেভ হওয়ার পর মেসেজে লিখছি, আবার ক্লিয়ার হয়ে গেছে না মেসেজ? ও এইটা সীমা মস্তকে হুলুল হয়ে গেছে। এই আগে ক্লিয়ার করি, পরে মেসেজটা দিই, হয়ে গেল। এইবার এটা দেখে তোরা কেউ রাগ করবে না, যে রাগ করবে তার জরিমানা মিনিমাম 100 টাকা। ভ্যালিডেশন করবি? ভ্যালিডেশন এই নে, এখানে কার্সর রাখ, এখানে ভ্যালিডেশন নামে কন্ট্রোলই আছে। হ্যাঁ, জাস্ট এই যে রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর, এখানে যা রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর, ইমেল অ্যাড্রেস, রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর। ও দিছে, দিলে যদি ভুল দেয় ইমেল, তো দিলে যদি ভুল দেয় তাহলে এইদিকে আয়, রেগুলার এক্সপ্রেশন ভ্যালিডেটর, এটাতে দুইটা, অজ্ঞার উপর দুগা, কিচ্ছু না থাকলে কিছু ধরবে না, কিন্তু যদি থাকে ঠিকঠাক দিতে হবে। থ্যাংক ইউ। এবার রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটরে এসে এখানে আমরা বলবো কন্ট্রোল টু ভ্যালিডেট টিএক্সটি নেম, তাই না? এবং এখানে ইরর মেসেজ আমরা বলবো শুধু রিকোয়ার্ড। যেহেতু এটা ভ্যালিডেটর কন্ট্রোল ইউজ করে, তাহলে এখানে রিকোয়ার্ড জেএস একটু দিয়ে দিই, যাতে দুইটা ক্লাসিফাইড করতে পারি, দুইটা যা আলাদা। ওকে ইহা। এবার আমরা কন্ট্রোল টু ভ্যালিডেট এখানে যাব, এখানে আমরা বলবো হচ্ছে টিএক্সটি কন্ট্যাক্ট, এবং এখানে আমরা বলবো রিকোয়ার্ড বাই জেএস, এবং এখানে এসে এটা কন্ট্রোল টু ভ্যালিডেট হিয়াল কাহাল, এটাকে ইমেল, এবং এখানে এসে আমরা রিকোয়ার্ড জেএস বলে দিব। এর তো আরেকটা আছে, অতএব আরেকটাতে গমন করি, গমনপূর্বক আমরা বলি কন্ট্রোল টু ভ্যালিডেট ইমেল, আর এখানে আমরা বলি ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, ফরম্যাট মেলে নাই। এখন এখানে এসে আমার বলতে হবে ভ্যালিডেশন এক্সপ্রেশন, এখানে অনেকগুলো আছে। কি কি? ইন্টারনেট ইমেল অ্যাড্রেস, এটা রেগুলার এক্সপ্রেশন, এটা জঘন্য আজ পর্যন্ত আমি এটা শিখতে পারিনি, এই টাইপের লাগে। ওকে,
এবার রান করবো, অনেকে রাজি নেই, মানে কারো জায়গার ইচ্ছাই নেই। ওই যে মন্ত্র পড়িছে আরো স্লো হয়ে গেছে। দিব সেভ। এবার সার্ভারে যাওয়ার টাইমই নেই, ক্লায়েন্ট সাইডে ধরে বসছে। এখন আমরা ক্লায়েন্ট সাইড কেন করবো, সার্ভার সাইড কেন করবো? সার্ভার সাইডটা বেশি হিসাবে কোডে করতে হচ্ছে, তাই না? সার্ভারে ভ্যালিডেট হচ্ছে, যা খুশি তা কোড করতে পারতেছি, সিকিউরড। সার্ভার থেকে কেউ আর ইনজেকশন দিতে পারবে না, তাই না? আবার ক্লায়েন্ট সাইডের প্রবলেম হচ্ছে, কেউ যদি আমার এখানে ইনজেকশন দিতে যায় বা ভায়োলেট করতে চায় বা ফাঁকা দিতে চায়, সে কী করবে? ওই যে এক্সপি সেট আপ দিয়ে ইন্টারনেট এক্সপ্রেস 6-এ যাবে, অথবা জাভা স্ক্রিপ্ট ডিসেবল করবে, করে আমার সাইডে ঢুকবে, তখন তো এই ভ্যালিডেশন কাজ করবে না, কারণ ক্লায়েন্ট সাইডের কোনো কিছুর ভরসা নেই। আবার ক্লায়েন্ট সাইডের বড় সুবিধা কি, এই পেজটার সাইজ তো অনেক বড়, এটা সার্ভারে যাবে আসবে, তারপর বলবে একটা ডাটা ইরোর, তো সময় নষ্ট হবে। পুরো পেজটার সাইজ 10 মেগাবাইট হইতে পারে, একটা ব্যান্ডউইথ নষ্ট হবে না? ব্যান্ডউইথের সমস্যা হবে কি না? তাহলে এখানে ক্লায়েন্ট সাইডে যদি এই কাজগুলো হয়, তাহলে সার্ভারের প্রেশার অনেক কমবে না? আগে যদি সার্ভার 1 লাখ লোড নিতে পারতো সেকেন্ডে, ক্লায়েন্ট সাইডে অনেক কাজ দিয়ে দেওয়ার পর এই 1 লাখটা 10 কোটিতে রিস্ক করানো সম্ভব। কারণ একটা লোক ফর্ম তো সাবমিট করে একবার, মানে কারেক্ট, কিন্তু ভুল সাবমিট করার কোনো লিমিট আছে? 100-200 বার করতে পারে। সেগুলো যদি আমি ক্লায়েন্টেই ধরতে পারি, অনেক সুবিধা না? তাহলে সব শেষের বিবেচনা হচ্ছে আমরা দুইটাই করব, ক্লায়েন্ট সাইডে করব ব্যান্ডউইথ বাঁচানোর জন্য, ইউজার ফ্রেন্ডলি করার জন্য, সার্ভার সাইড করবো সিকিউরিটির জন্য, আর কিচ্ছু না। দুইটাই কম্পালসারি। তো দুইটা শিখায় কি ভুল করছি? তো অনেকের দেখি মুখ কালো হয়ে গেছে, তারপরে ঘুমাবে, এখনই ঘুমায় যাবে, এরকম ভাব। তো আমাদের দুইটাই করতে হবে, তাই না? ওকে, তাহলে একটা ব্যাপার ভালো, এসপি ডটনেট আমরা যতক্ষণ আছি জাভা স্ক্রিপ্ট আলাদা করে শেখা লাগতেছে না, অনেক সুন্দর করে দিয়ে দিছে। এবং এখানে যদি আপনি কিছু দেন, সাথে সাথে রেকর্ড জেএস চলে গেছে, কিছু দেন সাথে সাথে রেকর্ড জেএস চলে গেছে, সাথে সাথে রেকর্ড জেএস চলে গেছে, কিন্তু ইনভ্যালিড ফরম্যাট সেটা সে ধরে ফেলছে। এটাও যদি কোনোভাবে মিস হয়, সার্ভার সাহেব তো আছে, সে ধরে বসবে। বোঝা গেছে নাকি? বোঝা গেছে? হ্যাঁ, এখন আমি ক্লিয়ার করতে চাই, রিসেট দিব, হচ্ছে? ক্লায়েন্ট সাইডের কোড বলছে আমি ফর্ম সাবমিট হইতে দিব না যতক্ষণ ক্লিয়ার করবি না। আরে বাপ, এটা তো আমি রিসেট দিব। এখন তুই ইরোড ধরছিস কেন? বের হওয়ার সময় টিকিট চেক করার মতো। আমি সিনেমা দেখছি 4 ঘন্টা, বের হওয়ার সময় টিকিট পাইলে কি আর না পাইলে কি? নে বান্ধে রাখ, ওখানে তো বান্ধে রাখার জায়গাও নাই। এটা এরকম হয়ে গেল না? রিসেটে এখন কিছু একটা করতে হবে ভাইয়া, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন হইতে দিচ্ছে না। এই কন্ট্রোলগুলোর কিছু ক্লায়েন্ট সাইড প্রপার্টি আছে, তার মধ্যে আজকে একটা প্রপার্টি শিখি, সেটা হচ্ছে রিসেট বাটনের প্রপার্টিজে গমন করি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে না থাকার কারণে দেখবেন যে 2 দিন গেছে। আমাকে ফোন দিবেন, আমি তো ঘুরতে গেছি, ফোন ধরতেছি না, কী করবেন? কজ ভ্যালিডেশন, যদি ভ্যালিডেশনের কোড থাকে এই পেজে, তাহলে এটা ভ্যালিডেশনের মাথা ব্যথার কারণ হবে কি না? না, ফলস। তাহলে এটাতে ক্লিক করলে ভ্যালিডেশন করবে না। সহজ কথা না, সরি, সিম্পল ইস্যু। রান করি, রান করবো ভাইয়া। নেক্সট ক্লাসে এটা সরাসরি একটা ডাটাবেস ক্রিয়েট করে ডাটাগুলো সেভ করবো, এবং আগের কোড কিনা সেটা সবাই এনশিওর হবে যে আগের কোড হইলে, আগের কোড আর নতুন করে শেখার কি আছে? তখন অন্য মেকানিজমে যাবো, কন্ট্রোল বাইন্ডিং মেকানিজমে কাজ হবে সাই করে। আমি খালি ডাটাবেস ডিজাইন করবো, প্রত্যেকটা টেবিলের ইনসার্ট আপডেট এডিট ডিলিট সিলেক্ট এগুলো করতে আমার 5 মিনিট করে লাগবে সর্বোচ্চ, যদি আমি সর্বনিম্ন লেভেলের গাধা হই। সেভ, রেকর্ড বাই জেএস, দিছি এখানেও একটা ভুয়া দিছি, দিয়ে মনে হলো এত ক্লিয়ার করাচ্ছে, রিসেট ক্লিক করি, দিব ক্লিক, পাক্কা। ওরে আগেই চলে গেছে, তাই না ব্যাপারটা? এখন কতক্ষণ সময় আছে? ওকে, না এটা আজকে দেখানো যাবে না, আজকে এই পর্যন্তই। কারণ আজকে যদি এই অ্যাজাক্সের আপডেট প্যারেন্টটুকু দেখাই, এত কিছু আর মাথায় ধরবে না, ওর পার্ট হয়ে যাবে। জাভা স্ক্রিপ্ট ইজ জাভা স্ক্রিপ্ট, এটা এসপি ডট নেটে আমার কোনো কোড করা লাগবে না, আমি কন্ট্রোল এইভাবে বাইন্ড করেই করবো, কথা শেষ, পাক্কা। আর আমাদের এর মধ্যে সিএসএসগুলো কমপ্লিট করতে হবে। এগুলো নিয়ে যদি কোনো প্রবলেম হয়
মানে আমি প্রবলেম দিব, আপনারা সলভ করে দিবেন। ওইখানে আপনারাই হোস্ট, আমি গেস্ট। থ্যাংক ইউ। পোস্ট মানে